প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, লেখক, গবেষক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি মোটামুটি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, প্রজাতন্ত্রের কর্মচারীদের হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচার দণ্ডনীয়, হ্যাঁ জিতলে খুলবে সংস্কারের পথ, একটি রিপোর্ট। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে, রাজশাহীতে তারেক রহমান। জনসভায় জামায়াতের আমির বলেছেন 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। দৈনিক সমকাল, হ্যাঁ ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি, রাজনীতিতে দ্বন্দ্ব, রাজপথের সংঘাতের আশঙ্কা বাড়ছে, ব্যালট বাক্স ছিনতাই হলে কাউকে ছাড় নয়। দৈনিক ইত্তেফাক, হ্যাঁ জিতলে অনেক সংস্কার, না জিতলে অনেক কিছু বাদ, সংঘর্ষের পর থমথমে ছিনাইগাতির শ্রীবর্দী। কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচনে এআই এর সবল, ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজে হাত দেব, রাজশাহী সমাবেশে তারেক রহমান। দৈনিক যুগান্তর, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ, নির্বাচনী প্রচারণায় সহিংসতা, জনমনে নানা সংশয়। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সহিংসতায় অশনি সংকেত, উত্তেজনা আতঙ্কে থমথমে শেরপুর। মানবজমিনের শিরোনাম, ময়মনসিংহে জামিন ছাড়াই কারামুক্ত 3 মামলার 3 আসামি। খবরের কাগজ, হ্যাঁ নার পক্ষে প্রচার দণ্ডনীয়, ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। আমার দেশ, ভোটে মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব, জামায়াত নেতাকে হত্যায় ক্ষোভ প্রতিবাদ। রূপালী বাংলাদেশ, ভোটে বাড়ছে খুনোখুনি, প্রচারের প্রথম ভাগেই প্রাণহানি, নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে, জনসভায় তারেক রহমান। কালবেলা শিরোনাম, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের শঙ্কা, শান্তির পক্ষে বিএনপি, অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের আহ্বান। আমাদের সময়, নমনীয় ইসি, নির্লিপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে, রাজশাহী নওগাঁর জনসভায় তারেক রহমান। আজকের পত্রিকা, 2000 একর জমি বেহাত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন, হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা নাই, সমাবেশে তারেক রহমান। মোস্তাফিজুর রহমান, আপনি শিরোনামগুলো শুনলেন, মানে খুব যে একটা আশা জায়গায় শিরোনামগুলোতে তা মনে হয় না। যেমন প্রচারের 8 দিনেই 42 নির্বাচনী সহিংসতা হয়েছে এবং রাজনীতিতে দ্বন্দ্ব, রাজপথে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। আমাদের একজন বিশিষ্টজন এই কথা বলেছেন, বিআইডিজির সম্মেলনে এই কথা বলা হয়েছে। কি বলবেন? এটি হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা চাই নির্বাচন হবে, ভোট যুদ্ধ হবে, কিন্তু ভোট যুদ্ধর জায়গায় যদি এসে সরাসরি আমরা অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তাহলে তো এটা গণতন্ত্র হলো না, এটা তো আরেক রকমের জিনিস হয়ে গেল। তো আমরা যে জায়গায় চিন্তা করবো যে এখনো ধরে নিব একটি প্রাণহানি হয়েছে সম্ভবত, দুটি, এটি যেন শেষ হয়। আর কোনো প্রাণহানি আমরা চাই না। নির্বাচনে বাকযুদ্ধ হবে, কথা হবে, একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিবে, জনগণকে ভোট কাছে টানার জন্য তারা কথা বলবে, কিন্তু খুনোখুনি করে তো ভোট কমে যাবে। আপনি তাই কি মনে হচ্ছে যে আপনি যখন বলছেন খুনোখুনি করলে ভোট কমে যাবে, তাহলে নেতারা এটা ভাবছেন না? আমি জানি না নেতারা জানেন কি না, কিন্তু ওনারা যদি ইতিহাস থেকে টান দেন, 1946 সালে যখন আমাদের এখানে ভোট হয়, তখন ময়মনসিংহে একটা খুন হয়েছিল, যেটাতে বলা হয় যে কমিউনিস্ট পার্টির ওখানে কমরেড মনি সিংহ পাশ করবে, সেই জায়গাটাতে একটা খুন হলো। হওয়ার পরে দেখা গেল যে ওখানে কমিউনিস্ট পার্টির মানে পাশ করার সম্ভাবনা কমে গেল। পরে বিভিন্ন তদন্তে পাওয়া গেছে খুনটা কিন্তু মুসলিম লীগই করেছিল, মানে নিজেরাই খুন করে নিজেদের রাজনৈতিক মানে পটটাকে তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করেছিল। আপনার কি মনে হয় না ওই ধরনের আচরণ এখনো করা হচ্ছে? নিজেরাই ঘটনা ঘটিয়ে এটা তো আমরা অনেক সময় দেখেছি। চাপ দেওয়া হচ্ছে। আমরা তো এর আগে অনেক সময় দেখেছি যে ফোনের অনেক অডিও ক্লিপ বের হয়েছে যে লাশ চাই বা কি, এগুলো তো আমরা দেখেছি। তো এই জায়গা থেকে আমরা চাইবো অপরপক্ষ মানে যে যখন যে দলগুলো নির্বাচন করছে তাদেরকে নিজেদেরকেই সজাগ থাকতে হবে যে প্রতিপক্ষ কোনো একটি
মানে সুযোগ নিয়ে আমাদেরকে ঘায়েল করতে পারে। সেই জায়গা থেকে তাদেরকে সচেতন থাকতে হবে। আর সবচেয়ে বড় যে জায়গায় সচেতন থাকতে হবে প্রশাসনকে। আপনি এই যে খুনটা হলো পরশুদিনকে মনে হয় আপনার ইয়েতে ঝিনাই, এটার পরে অ্যারেস্ট হয়েছে, কিন্তু দৃশ্যমান কিছু আমাদের চোখে কিন্তু এখনো এইভাবে পড়ে মানে নাই। ব্যাপারটা এরকম যে খুনটা যেন খুন স্বাভাবিক হ্যাঁ, ব্যাপার। খুনটা যেন খুন, এটা রাজনৈতিক খুন। এটা মানে রাজনৈতিক খুন মানে কি একটু পত্রিকায় হেডলাইন হবে, তারপরে এটি ইয়ে হবে না। এটাকে নিয়ে যদি স্ট্রংলি গভর্নমেন্টের দিক থেকে একটা যদি স্ট্রং মেসেজ থাকতো, ওই শুধু মিডিয়ার সামনে মেসেজ দিয়ে লাভ নেই, আমরা দেখে নিব, আমরা সহ্য করবো, এটা না। সরাসরি ওখানে দেখে কে খুন করেছে, পুলিশ চাইলে এবং গভর্নমেন্ট চাইলে সেটাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু ঠিকই বের করা সম্ভব। এবং সেটা যদি তারা করে দেখাতো, অন্য জায়গাতেই এই জিনিসগুলোর প্রভাব পড়তো, কিন্তু আমরা আপনি যে দুঃখজনক পুলিশের দেখি কথা না। বললেন, আপনার কি মনে হয় মানে মানে চারিপাশের অবস্থা দেখে কি মনে হচ্ছে, পুলিশ কি সেই আগের মনোবলটা ফিরে না, পাইছে? পুলিশ আগের মনোবল ফিরে পায় না। আপনি জুলাইয়ে আমাদের জুলাই আন্দোলনের অনেক কিছু আমরা ভালো পেয়েছি, কিন্তু যে জায়গায় কিছু জিনিস হয়েছে, যে ড্যামেজগুলো হয়েছে, মোরাল ড্যামেজগুলো হয়েছে, আমাদের পুলিশই তো দিন শেষে আমাদেরকে ভরসা। আমরা ঘুমাবো, রাত জেগে পুলিশ পাহারা দেয়, এটাই সারা পৃথিবীর নিয়ম। কিন্তু ওটাই তাদের চাকরি। ওটাই তাদের চাকরি, কিন্তু কিন্তু তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত আমাদের। রেসপেক্ট করা উচিত। কিন্তু জুলাই আগস্টে জুলাইয়ের আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা তো সব পুলিশ যুক্ত ছিল না, সামান্য কয়েকটা পুলিশ, বা এটা পার্সেন্টেজ করলে খুবই কম। সেটার জন্য একটা পুলিশ বাহিনীকে পুরোপুরি আপনি দোষারোপ করবেন, তাদের মনোবল ভেঙে দিবেন বা এরকম, এটা এটা মানে এটা সবাই করেছে। রাজনৈতিক দলগুলো কোনো উদ্যোগ নেয় নাই, রাষ্ট্রেরও উদ্যোগ ছিল না। বিশেষ করে জুলাই যোদ্ধা যারা ছিল তারাও কিন্তু পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য সেভাবে উদ্যোগ আমাদের চোখে পড়ে নাই, যেটি আমাদের জন্য মানে দেরি হয়ে গেছে, বাট এখনই করা উচিত আমি বিশ্বাস করব। মানে আপনি আপনি এই যে এখনই করা উচিত যে কথাটি বললেন, আপনি একজন গবেষক, আপনাকে খুব বিনয়ের সাথে আমি একটা প্রশ্ন করতে চাই, জানতে চাই সাধারণ নাগরিক হিসাবে। আপনি যখন একটি আয়োজন করবেন, আয়োজনের আগেই আপনি আয়োজনের উদ্যোক্তাকে সেটা নির্ধারিত। আমরা জাতীয় এই সংসদ নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশনকে আমরা মনে করি যে তার উচ্চ ক্ষমতা, সেই নির্বাচন কমিশন এটা সব কিছু পরিচালনা করবে। এখন এই যে হ্যাঁ এবং না, হ্যাঁ না ভোটের ধরেন 8 দিনের প্রচারের এই সময়েও আপনি হ্যাঁর পক্ষে সরকারিভাবে অনেক টাকা খরচ করে ব্যানার, ফেস্টুন এবং রেডিও, টেলিভিশন, প্রচার মাধ্যম সব জায়গায় আপনি প্রচার করছেন, হ্যাঁ করুন, হ্যাঁতে হ্যাঁর পক্ষে কাজ করুন, সরকারি কর্মকর্তাদেরকেও আপনি কাজে লাগিয়ে দিলেন। কিন্তু এই এতদিন পরে নির্বাচন কমিশন কেন বলল যে হ্যাঁ বা না এর পক্ষে প্রচার দণ্ডনীয় অপরাধ? তাহলে যে এতদিন এত টাকা পয়সা খরচ হলো, সব কিছু হয়ে গেল, তাহলে এর দায় দায়িত্ব কে নেবে? যেমন আলী রিয়াজ সাহেব বলেছেন, যেটা আমরা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি, আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবো। ভাই, ততদিনে তো নির্বাচন শেষ হয়ে যাবে, আপনি কবে জানাবেন? তাহলে কি দাঁড়ালো? আলী রিয়াজ সাহেব যেটা বলেছে সেটা কি বলেছেন আমি ওই বিতর্কে না, যে প্রথমেই বলবো, যারা গভর্নমেন্ট সার্ভেন্ট, জি, গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের তো এটা জানা উচিত যে এলএফও, আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যেটা আপনাদের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যেটা 2005-25 যেটা হলো, সেটার 21 নাম্বার। আবার যদি আমরা 1972 সালে যেটা প্রথম হয়েছিল, সেটার যদি আমরা 80 কি 81 নাম্বার অধ্যাদেশ ধরি, তাহলে এটা পরিষ্কারভাবে আছে, নির্বাচনে সরকারি কর্মকর্তা কোনো প্রভাব কর্মচারীরা ফেলতে কোনো পারবে প্রভাব না। ফেলতে পারবে না। তারা প্রচারণা চালাতে পারবে যে জনগণকে ভোট ভোটে দিতে। আসেন, ভোট দিন, ভোট নিরাপদ, মানে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। কিন্তু এবার ঘটনাটা ঘটেছে শুরু থেকেই রাষ্ট্র একটি পক্ষ নিয়ে নিয়েছে এবং এটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। রাষ্ট্র হার পক্ষে নিয়ে নিয়েছে, যেটি এই যদি আমি না, গণপ্রতিনিধিত্ব রাষ্ট্র অধ্যাদেশ হায়ার ধরি, পক্ষে নিল, নির্বাচন কমিশনের কাজ কি হলো? তো এতদিনে এতদিন যেমন পরে মানব জমিনের শিরোনাম হয়ে যায়, এতদিন পরে ঘুম ভাঙলো নির্বাচন কমিশনের। তো এটা নির্বাচন কমিশন এবং যারা করেছে, আমার মনে হয় তাদের যেমন 146 কোটি টাকার একটা, গতকালকে দেখলাম মানে 3টা না 4টা মন্ত্রণালয় 146 কোটি টাকার একটা আরো ইয়ে করছে, মানে তারা আরো demand জোরে দিয়েছে। সোরে। হ্যাঁ, আরো জোরে সোরে। তো এগুলো হচ্ছে, এটা কখনোই কাম্য না এবং স্টেট কখনো পক্ষ নিতে পারে না। আপনি তার সাথে আরেকটি কথা বলতে চাই, এখানে আরেকটি শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে, যে যেমন? হ্যাঁ পাশ করলে কি কি হবে? কি হবে সেই জিনিসটি কিন্তু জনগণ জানে না। আপনি সব জায়গায় দিচ্ছেন। না, এতে আপনি বললেন, এটার আবার উত্তর আছে। আজকে একাধিক পত্রিকা হ্যাঁ জিতলে খুলবে সংস্কারের পথ। কি সংস্কার? সংস্কারটা কি জনগণ কি জানে? আপনি কি জানেন? আমি জানি। 84টা সংস্কারের মধ্যে 4টি সংস্কার কি আপনি বলতে পারেন? আমি বলতে পারবো? আপনি, আমি যেমন
বিভিন্ন জায়গায় যাচ্ছি, এয়ারপোর্টে দেখছি যে বড় করে হাঁ লেখা। হাঁর নিচে তো দুটো আপনি বুলেট পয়েন্টে দিয়ে দেন যে হাঁ হলে এটি এটি হবে। যেমন কালকে তারেক জিয়া নির্বাচনের তারেক রহমান নির্বাচনী প্রচার অভিযানে যেটি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা তিস্তা পদ্মা ব্যারেজ নির্মাণ করব, 10,000 টাকার পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। তাহলে উনি চাচ্ছে ভোট যে উনারা ক্ষমতায় আসলে এটা করবে। তাহলে হাঁ যারা চাচ্ছে তারা তো বলবে যে আমি যদি যদি যেতে তাহলে আপনারা এই এই উপকার পাবেন, সেই জায়গাটা তো উজ্জ্বল। তার মানে আপনি কি বলতে চাইছেন যে তারেক রহমান হায়ের পক্ষে না? আমি তারেক রহমানের সাথে এটা মিলাচ্ছি না, আমি মিলাচ্ছি এটি যে তারেক রহমান নির্বাচনে ভোট চাচ্ছে জনগণের কাছে, তার বিপরীতে উনি কিন্তু প্রতিটা নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড এটা এটা উনি বলছে যে যদি তোমরা আমাদেরকে ভোট দাও আমরা ক্ষমতায় আসি তাহলে তোমাদেরকে এই বেনিফিট দেব। এরও তো উত্তর দিয়েছেন জামাতের নেতা, এবং তিনি আমরা যদিও জানি যে জামাতের উনি সাক্ষাৎকারে বলেছেন জামাতের আমির যে কোনো দিনই জামায়াতের উচ্চ পদে নারীদের আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু মায়েদের জন্য উনি অনেক কথা বলেছেন এবং বলেছেন কৃষি ঋণ মওকুফ, আপনি আগে আমার মাকে সম্মান করেন। তাহলে এই বাহাসগুলোর কি মনে হয়? এই বাহাসগুলো হচ্ছে এটা তাদের রাজনৈতিক বিষয়। আমরা যদি দেখি একটি জিনিস আমি বলি, কিছুদিন আগে বলেছিলেন আমাদের জামাতের প্রধানের কথা বললেন যে উনি যদি ক্ষমতায় আসে, ওনারা যদি ক্ষমতায় আসে, ওনাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে 5 ঘন্টা। দেখুন এই কথাটির সাথে আমি ওনাকে মানে শ্রদ্ধা রেখে ওনাকে স্মরণ করাতে চাই যে সরকারি কয়টা জব আছে। আপনি চ্যানেল আই আমরা বসে কথা বলছি, এখানেই যদি 5 ঘন্টা যদি নিয়ে আসা হয় তাহলে এটার যদি কম্পেনসেট কে করবে? কম্পেনসেট যদি না থাকে তাহলে তো প্রাইভেট সেক্টর, যেটা গার্মেন্টস সেক্টর, যেখানে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ যে 8 ঘন্টার বেশি কাজ করানো হয়, তাহলে তারা তো 5 ঘন্টার জন্য নেবে না, তাদের ব্যবসা তাদের যে উৎপাদন সেটা চলবে না। আপনি যে টেলিভিশন চ্যানেলের কথা বললেন, বিশেষ করে প্রচার মাধ্যমে এখন উল্লেখযোগ্য সংখ্যক আমাদের নারী বন্ধুরা কাজ করছেন, এবং তাদেরকে আমরা কর্মঘণ্টা কমিয়ে দিলাম, তাহলে আমাদের কাজ করবে কে? এক্স্যাক্টলি সেটার জন্য তো একটা প্ল্যান থাকতে হবে। তাহলে ওই জায়গায় যেনারা বলেছেন ওনারা ক্ষমতায় আসলে ওই জায়গাতে তো তখন তো তাকে তো আপনি 8 ঘন্টার জন্য যে পেমেন্ট করেন 5 ঘন্টার জন্য সে পেমেন্ট করবেন না, কেন এটা প্রাইভেট সেক্টর, এটা গার্মেন্টস সেক্টর, বাধ্য করাবেন তা জানি না উনি এখন কি করবেন। কিন্তু ওনার জায়গায় বরঞ্চ জিনিসটি এরকম হতে পারত যে আমরা এই সময় নারীরা যেটা কাজ করবে, কর্মঘণ্টা তাদের ঠিক থাকবে, আমরা তাদের যাওয়া আসার রাস্তার নিরাপত্তা দেব, তাদের যে সময় দরকার হলে কোনো প্রতিষ্ঠান যদি মাতৃত্বকালীন ছুটি না দেয় সেটা আমরা দেবো, দরকার হলে ওই সময় রাষ্ট্র তার সোশ্যাল সেফটি নেট থেকে এই জায়গাটা এনশিওর করবে। এইরকম যদি কিছু প্ল্যান দিতেন সেটা কাজে লাগতো। উনি যেমন সমালোচনা করছেন একটি দলের যে স্মার্ট কার্ড ফ্যামিলি কার্ড দিলে এই টাকা কোথায় থেকে আসবে, আমারও প্রশ্ন যে আপনি এই 5 ঘন্টা কর্মসংস্থান যদি করেন তাহলে এই গ্যাপ কোথায় থেকে পূরণ হবে? আচ্ছা, এই বাহাস তো চলবে নির্বাচনের আগে। আপনার কি মনে হয় একজন নাগরিক হিসাবে আমরা কি নির্বাচনের একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি নাকি আশঙ্কার দিকে যাচ্ছি? আমি তো সুন্দর পরিবেশ আশঙ্কার আগে সবচেয়ে বেশি জাতির অস্তিত্ব নিয়েই প্রশ্নের মুখে পড়ে গেছি। আমাদের প্রধান উপদেষ্টা খুব শ্রদ্ধেয়জন মানুষ, আমরা একই সেক্টরে কাজ করেছি। তার বক্তৃতার কথা বলবেন? তার বক্তৃতাতে উনি যেটা বললেন যে জালিয়াত জাতি, আচ্ছা, আমি খুবই মর্মাহত হতভম্ব। জালিয়াত মানে কি? প্রতারণা যে করে। আমরা জাতি হিসেবে তো কারোর সাথে প্রতারণা করি নাই, আমাদের পৃথিবীতে কোনো দেশ তিনি আবার যে যুক্তিগুলো দেখিয়েছেন সেই যুক্তিগুলো তো একেবারে অযৌক্তিক না, যে প্রসঙ্গগুলো, কিন্তু বোধ করি এই প্রশ্নটাই বেশি এসেছে যে অভিভাবক যদি এভাবে বলে উনি তো দেখুন, আমরা যদি জালিয়াতি করিও উনি ঘরে আমাদেরকে এমন কিছু আইন কানুন করবে যাতে আমরা জালিয়াতি করতে না পারি, আর অন্যদেরকে বলবে যে আমার বাঙালিরা জালিয়াত না। কিন্তু উনি যদি নিজেই আমাদেরকে জালিয়াত জাতি বলে তাহলে বিদেশে আমাদের এই যে জালিয়াত জাতি এই শব্দের কারণে আমাদের যে লক্ষ লক্ষ না কোটি কোটি শ্রমিক যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করছে, যারা দেশের বাইরে আছে, তারা কিভাবে বিদেশিদের কাছে ট্রিট হবে আমি জানি না। উনি তো আরো বলেছেন যে 5 বছরের বেশি সরকারি কর্মচারীদের চাকরি করা উচিত না। এগুলো তো বিতর্কিত কথা হয়ে যাবে। তাহলে উনি গ্রামীণ ব্যাংকে এতদিন ধরে ছিলেন কেন? এটা আমরা ওই আলোচনায় নির্বাচনী আলোচনায় আসি যে জালিয়াতি কথাটা আমি খুবই কষ্ট পেয়েছি। এবং আর উনি যে দ্বৈত কথাগুলো বললেন, জুলাই সনদের সময় বললেন আমরা একটি বর্বর থেকে সভ্যতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি খুবই চাচ্ছিলাম যে আমরা সভ্য জাতি হয়ে উঠি। আমরা একবার অসভ্য ছিলাম এটা বলতে চাই না, কিন্তু সভ্যতারও তো আরও ভালো করার সুযোগ আছে, ভালো হয়। কিন্তু 3 মাসের ব্যবধানে উনি একেবারে
মানে উল্টো দিকে বললেন যে আমরা জালিয়াতি জাতি, তাহলে খুবই মানে মুস্তাফিজুর রহমান, বিব্রতকর। এই আলোচনাগুলো হয়তো অন্য সময় হবে, নিশ্চয়ই আলোচনাগুলো হবে, কিন্তু তার আগে নির্বাচন নিয়ে একটু আলোচনা করতেছি আরেকবার। একটি পত্রিকার শিরোনাম হয়েছে মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব। আচ্ছা, এই মুক্তিযুদ্ধকে কেন মানে তর্কের মধ্যে আনছি আমি আমরা? আমি এই পত্রিকার শিরোনামটা কোন পত্রিকা করেছে আমি জানি না, আমার কিন্তু আমি দেশ। আমার দেশ, কিন্তু মাহমুদুর রহমান সাহেব খুবই জ্ঞানী মানুষ, উনি হয়তো দেখেছেন কিনা আমি জানি না। মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবকে মুখোমুখি করার কোনোই প্রশ্ন আসে না। আচ্ছা। দেখুন, আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটা পার্ট, সেখান থেকে আমরা ইমপ্রুভ করার জন্য আরো 90 এসেছে, তারপরে আমাদের জুলাই এসেছে। আমরা তো মুক্তিযুদ্ধ আর জুলাই তো মুখোমুখি না। আমরা মুক্তিযুদ্ধের 71-এর যে আমাদের অসমাপ্ত কাজ ছিল, আমাদের 1969-এর যে 11 দফা ছিল, সেই 11 দফা তো আমরা মুক্তিযুদ্ধের পরে তো পুরোপুরি অর্জন করতে পারিনি। আমি তারও আগে যে 6 দফা কি আমরা অর্জন করতে পেরেছি? 11 দফা কি অর্জন করতে পেরেছি? মুক্তির যে সনদ ছিল, যেগুলো ওই সময় প্রচার করে, আমরা তো অর্জন করতে পারিনি। তো সেই কাজগুলোর, অসমাপ্ত কাজগুলোর আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে সমাপ্ত করতে চাই। আমাদের জুলাই বিপ্লব তো আমাদের 71-এর সাথে সাংঘর্ষিক না। 71-কে পরিপূর্ণতা এনে দেবে জুলাই বিপ্লব। তাহলে জুলাই বিপ্লব ভার্সেস মুক্তিযুদ্ধ, এটা কেন? এটা তো ভার্সেস না। এটা যদি জুলাই বিপ্লব যদি, যে আমাদের বৈষম্য বিরোধী যে কথাবার্তা ছিল, যে বৈষম্য নির্মূল করা, বৈষম্য যদি নির্মূল হয়, এটা মুক্তিযুদ্ধের প্রথম চেতনাগুলোর মধ্যে, প্রধান না, চেতনাগুলোর মধ্যে কিন্তু একটি চেতনা আপনি আমার ইয়ে হবে। বৈষম্যে নির্মূলের কথা বললেন, আমরা এই 1.5 বছরে কি তার কোনো নমুনা পেলাম? আমরা তো বৈষম্য নির্মূল হলো আমি ওটা হচ্ছে আলাদা part। আলাদা পার্ট, কিন্তু যখন বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বনাম আপনার 24, এটা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার কাছে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা, মুস্তাফিজুর রহমান, আপনার গবেষণা কি বলে? যেমন এআই বিপ্লব, মানে এই নির্বাচনে এআই এর সবল পত্রিকার শিরোনাম হয়েছে। তা আমরা কি ওই যে হ্যাঁ না এর মতো কয়েকদিন পরে কে বলবো এআই আমাদের নষ্ট করে দিচ্ছে, আমাদের এই করা উচিত, ওই করা উচিত, সেটা কি বলবো একেবারে শেষের দিকে যে? একবারে শেষে এসে যে কথাটা আমিও বলতে চাই, সভ্যতার বিবর্তন হয়েছে আগুন এবং লোহার আবিষ্কারের মাধ্যমে। আগুন যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, তাহলে সুন্দরভাবে সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে নিতে এগিয়ে যাবেন। নেওয়া যায়। লোহার ব্যবহার তৈরি করে, আমরা একটা চাকু তৈরি করি বা যেটাকে, এটা যদি প্রপার ব্যবহার করি, তাহলে আমরা সভ্যতাকে এগিয়ে নিতে পারবো। কিন্তু প্রকার অপর পিঠে আগুন দিয়ে আমরা পৃথিবী জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারি, যেটা বিভিন্ন সময় নেপালে হয়েছে, বাংলাদেশেও হয়েছে। আমরা চাকু দিয়ে সভ্যতার সুন্দর করে সভ্যতার নিদর্শন না করে মানুষ খুন করতে পারি। এআই ঠিক তেমনই একটা জিনিস। এআই এর অবশ্যই দরকার আছে। এটা আপনি ব্যবহার করছেন কিভাবে, তারপর আপনি যদি অপব্যবহার করেন, অবশ্যই এর নেগেটিভ ইম্প্যাক্টগুলো আসবে। আর এআই এর যদি মানে পজিটিভ, মানে প্রপার ইউটিলাইজেশন করি, যে উদ্দেশ্যে এটা তৈরি হয়েছে, অবশ্যই আমাদের নির্বাচনকে অতি দ্রুত রেজাল্ট দেওয়া, অতি দ্রুত ফলা মানুষের কাছে পৌঁছা, এই কাজগুলো নির্বাচনে আপনি এআই যে অতিরিক্ত রেজাল্ট দেওয়ার কথা বলছেন, তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন জনসভায় বলছেন নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। আবার নির্বাচন কমিশন এর আগের থেকেই বলেছে এবার ফলাফল পেতে একটু দেরি হতে পারে। তো সবকিছু মিলিয়ে কি আশঙ্কার জায়গা তৈরি হয় নাকি? আমি এটা জানি না তারেক রহমান কেন আশঙ্কা প্রকাশ করছেন, আর ফলাফল কেনই বা দেরি হবে আমাদের নির্বাচনের ফল। তারা বলছে দুটি ব্যাপার, একটা হ্যাঁ না, আবার আরেকটা। আপনি নির্বাচনের ফলাফল যেটা হয়, দেখুন আমাদের ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হয়, তখন তো ব্যালট থাকে হচ্ছে আপনার চেয়ারম্যানের একটা, মেম্বারদের একটা, সংরক্ষিত নয়, 3টা ব্যালট থাকে। কিন্তু প্রতিটা কেন্দ্রের ফলাফল রাত 8টার মধ্যে হয়ে যায়। এখন তো 2টা, তখন তো 3টা থাকে। এবং আপনি দেখবেন যে রাত 12টার মধ্যে চেয়ারম্যানকে নির্বাচিত মিছিল হয়ে গেল, মিছিল হয়ে গেছে। তাহলে এখানে 2টা ব্যালটের কি সমস্যা আমি তো দেখি না। এটা কেন উনি বলেছেন, যিনি বলেছেন আমাদের প্রেস সচিব, উনি বলতে পারবেন। আমরা চাই এরকম আশঙ্কা যেন তৈরি না, আশঙ্কা তৈরি হবে না। আমরা চাইবো সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। খুব চমৎকার কথা। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, গুনে গুনে আর মাত্র 12 দিন কি 13 দিন নির্বাচন। পরিবেশ কি সেরকম দেখছি একটা সুষ্ঠু নির্বাচনের? আমরা অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।